আমি নোমান এখন তোমাদের সাথে আলোচনা করব তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের পার্ট 10 ময়নামতি। এর পূর্বেই আমি তোমাদের সাথে পার্ট 9 পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি, একেবারে সমাধান সহ অনুশীলন সমাধান সহ তোমাদেরকে দিয়েছি। এখন আলোচনা করব পার্ট 10 থেকে। 1875 সালের ঘটনা। কুমিল্লার পাহাড়গুলোর পাশে রাস্তা তৈরি হচ্ছে, শ্রমিকরা মাটি কাটছেন। সেখানে হঠাৎ করে তাদের কোদালে পুরনো ইট উঠে এলো। এর আগেও মাটি খোঁড়ার সময় পুরনো কিছু জিনিস পাওয়া গিয়েছিল। এইসব থেকে ধারণা করা হয় এখানে একসময় সভ্যতা গড়ে উঠেছিল। এটা হলো সেই ময়নামতি। এই ময়নামতিটা একটু জায়গাটা দেখে রাখো। এর পরবর্তীতে আমরা যদি দেখি, পুরনো সভ্যতার নিদর্শনগুলো সাধারণত মাটির নিচে চাপা পড়ে থাকে। খুব সাবধানে খনন করে সেগুলো বের করা হয়। মাটি খুঁড়ে এমনই এক সভ্যতা পাওয়া গেছে কুমিল্লার ময়নামতিতে। কুমিল্লার লালমাই পাহাড় এলাকায় ময়নামতি অবস্থিত। তো কুমিল্লার যে এলাকায়, সেটা এলাকার নামটা একটু মনে রাখবে। এখানে 1955 সালে পুরনো সভ্যতার নিদর্শন অনুসন্ধানের কাজ শুরু হয়। তখন এখানকার ইতিহাস মানুষের কাছে স্পষ্ট হতে থাকে। জানা যায় এ এলাকায় অন্তত 30 জন রাজা শাসন করেছেন। কতজন? 30 জন। এবং ওদের সভ্যতাগুলোও এখানে ছিল। ময়নামতি এলাকায় কয়েকটি পুরনো বিহার পাওয়া গেছে। বিহারগুলো বৌদ্ধদের ধর্মচর্চা ও জ্ঞান চর্চার কেন্দ্র। তাহলে এখানে কিছু পুরাতন বিহার পাওয়া গেছে। আর বিহার মূলত কি? যেখানে বৌদ্ধরা জ্ঞান চর্চা করত, ধর্ম চর্চা করত, সেগুলোকে বলা হয় কি? বিহার। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিহার হলো শালবন বিহার। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামকরা বিহার কোনটি? শালবন বিহার। এটি প্রায় 1500 বছর পুরনো। প্রায় কত? 1500 বছর। বিহারটি আকারে বর্গকারের মতো, মানে এরকম 4 কোণার মতো। এর প্রতিটি প্রান্ত 550 ফুট লম্বা। তাহলে এটার প্রতিটি প্রান্ত কত? 550 ফুট লম্বা। এর মধ্যে 115টি ঘর আছে। কয়টি ঘর ছিল? 115টি। শালবন বিহারে ঘর কয়টি? 115টি। এইসব ঘরে বৌদ্ধ ভিক্ষুরা থাকতেন, মানে যারা জ্ঞান চর্চা করতেন ওরা থাকতেন। বিহারের ভিতর থেকে পুরনো অনেক নিদর্শন পাওয়া যায়। ময়নামতির আরেকটি বিহার হচ্ছে আনন্দ বিহার। এটি আয়তনে সবচেয়ে বড়। তাহলে সবচেয়ে বড় বিহার কোনটি? আনন্দ বিহার হলো সবচেয়ে বড় বিহার। আনন্দ বিহারও প্রায় 1500 বছর আগের। এটি আকারে বর্গকারের মতো। এটাও প্রায় 1500 বছর আগের। এবং শালবন বিহারও প্রায় 1500 বছর আগের। এটাও আকারে বর্গকার, শালবন বিহারও আকারে বর্গকার। এর এক একটি প্রান্ত 650 ফুট লম্বা। এর এক একটা প্রান্ত কত? 650 ফুট লম্বা। এটা ছিল 550 ফুট, এটা 650 ফুট। ওই এলাকার মানুষের কাছে এটি আনন্দ রাজার বাড়ি নামে পরিচিত। তাহলে ওই এলাকার মানুষেরাকে কি নামে ছিল? আনন্দ রাজার বাড়ি। পোড়ামাটির নকশার এরকম কাজকে টেরাকোটা বলে। তাহলে এটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। টেরাকোটা কি? তোমাদের প্রশ্ন আসতে পারে। টেরাকোটা হলো পোড়ামাটির নকশার কাজ করা, যেসব দেওয়ালগুলোতে পোড়ামাটির কাজ করা থাকে তাকেই কি বলে? টেরাকোটা বলে। কুমিল্লার ময়নামতি ও এর আশেপাশে রয়েছে অনেক পুরাকীর্তি। পুরাকীর্তি মানে পুরাতন জিনিস বা পুরাতন নিদর্শন। তাহলে পুরাকীর্তি মানে কি? পুরাতন নিদর্শন। কুমিল্লার আশেপাশে অনেক এলাকাই আছে, কারণ সেখানে রাজা ছিল, তাই এসব জিনিস থাকাটা খুবই স্বাভাবিক। এখান থেকে পাওয়া গেছে গৌতম বুদ্ধের মূর্তি, মুদ্রা, অলংকার, সিলমোহর। সিলমোহর মানে হলো যে বিভিন্ন কিছুর মধ্যে যে আগেরকার রাজারা সিল মারত, সেই সিলমোহর। এছাড়া তামার পাতে লেখা রাজার আদেশের সন্ধান মিলেছে প্রায় 5000 বছর আগের হাতিয়ারের। তাহলে এর আগে তখনকার সময় লেখা হতো কি? তামার পাতে, মানে তামার বিভিন্ন প্লেট থাকতো এরকম, এগুলোর ওপর খোদাই করে লেখা হতো। এবং সাথে বিভিন্ন রকম হাতিয়ারও পাওয়া গেছে। এমনকি পাওয়া গেছে দৈনন্দিন ব্যবহারের অনেক গৃহস্থলী জিনিস। এইসব নমুনা সমৃদ্ধ অতীতের পরিচয় বহন করে। মানে আমাদের অতীতে যে একেবারে আমরা সমৃদ্ধপূর্ণ এলাকা ছিল, সেই হিসেবে এটা পরিচয় বহন করে। ময়নামতি জাদুঘরে তার কিছু নিদর্শন রাখা হয়েছে। এগুলো থেকে প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের অনেক ঘটনা জানা যায়। এখানকার অনেক জায়গায় এখনও অনুসন্ধান করা হয়নি। অনুসন্ধান করলে হয়তো পুরনো সভ্যতার আরও অনেক নিদর্শন পাওয়া সম্ভব। তাহলে এখনও পর্যন্ত কিছু জায়গা আছে যেখানে এখনও পর্যন্ত কোনো ধরনের অনুসন্ধান করা হয়নি, সেখানে অনুসন্ধান করলে আরও কিছু জিনিস পাওয়া যেতে পারে। অর্থ জেনে নেই। অনুসন্ধান মানে খোঁজা, অন্তত মানে কমপক্ষে, খনন মানে খোঁড়া, যেখানে সবার দেখার জন্য মূল্যবান প্রাচীন নিদর্শন রাখা হয়। টেরাকোটা, নকশা করা পোড়ামাটির ফলককে বলা হয় টেরাকোটা। নিদর্শন মানে নমুনা, চিহ্ন বা উপকরণ। পুরাকীর্তি মানে প্রাচীনকালের নিদর্শন। বিশ্ববিদ্যালয়, উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয় বলা হয়। বিহার, বৌদ্ধ ধর্মদের শিক্ষা ও ধর্মচর্চার কেন্দ্র ছিল বিহার। ভিক্ষু, বৌদ্ধ সন্ন্যাসীদেরকে ভিক্ষু বলা হতো। মুদ্রা, ধাতুর তৈরি পয়সাকে মুদ্রা বলা হতো। সভ্যতা, উন্নত জীবনযাত্রাকে বলা হয় সভ্যতা। সিলমোহর, নাম বা অন্য কোনো নমুনার ছাপাকে বলা হয় সিলমোহর।
আমরা 1 নাম্বারটা একটু দেখে নিই। ছক থেকে গুচ্ছ শব্দ নিয়ে খালি ঘরে বসাই। আমরা এখান থেকে যে গুচ্ছ শব্দগুলো আছে এগুলো আমরা এখানে খালি ঘরে বসাবো। প্রথমটা আছে কি, মাটি কাটার সময় শ্রমিকদের কোদালে উঠে এলো কি, পুরাতন ইট উঠে এলো। তাহলে এটা হবে 1 নাম্বারটা। আমি তোমাদেরকে আবার এগুলো আলাদা করে লিখে দিব আমাদের সাজেশন শিটে। খ নম্বরে বলেছে ড্যাশ এলাকায় কুমিল্লার ময়নামতি অবস্থিত। লালমাই পাহাড় এলাকায় কুমিল্লার ময়নামতি অবস্থিত। তাহলে এটা হবে 2 নাম্বারটা। 3 নাম্বার কি বলেছে, প্রাচীন সভ্যতা সাধারণত মাটির নিচে চাপা পড়ে থাকে। ঘতে কি বলেছে, ময়নামতি এলাকায় সবচেয়ে বড় বিহার হলো আনন্দ বিহার হলো সবচেয়ে বড় বিহার। ও নাম্বার, আরও পাওয়া গেছে তামার পাতে লেখা রাজার আদেশ, বিভিন্ন রকম তামার পাতে লেখা রাজার আদেশ। চ নম্বর, শালবন বিহার 1500 বছরের পুরাতন হলো শালবন বিহার। এভাবে তোমরা উত্তরগুলো এখান থেকে কালেক্ট করবে। তোমাদেরকে বলি, তোমাদের যদি সাজেশন প্রয়োজন হয় পরীক্ষার জন্য, তোমরা আমাদের কাছ থেকে সাজেশন কিনতে পারো চাইলে, অথবা আমাদের গ্রুপে অ্যাড হয়ে যেতে পারো। সেখানে আমরা অনেকগুলো ফ্রি সাজেশন দিব, সাথে আমাদের পেইড ব্যাচে তোমরা চাইলে ভর্তি হতে পারো। অনলাইনে আমরা তোমাদেরকে পড়াবো একেবারে গোছালো আকারে। তোমরা চাইলে সেখানে পড়ে সবগুলো পড়া গুছিয়ে নিতে পারো। 2 নম্বরে প্রশ্ন উত্তর বলি ও লিখি। ক নম্বর, বিহার কি, বিহার লিখবো আমরা। খ নম্বর, শালবন বিহারের উদাহরণ দাও, শালবন বিহারের উদাহরণ লিখবো। খ নম্বর, ময়নামতি জাদুঘরে প্রাচীনকালে কি কি নিদর্শন রাখা আছে সেগুলো লিখবো। ঘ নম্বর, আনন্দ রাজার বাড়ির পরিচয় দাও। ও নম্বর, টেরাকোটা কাকে বলে সেটা লিখো। চ নম্বর, এইসব নমুনা সমৃদ্ধ অতীত পরিচয় বহন করে কথাটি বুঝিয়ে লেখো। এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর আনসার এখন আমরা দেখব। বিহার কি, বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপাসনা বা বসবাসের স্থানকে সাধারণত বিহার বলা হয়, যেখানে তারা বিভিন্ন ধর্ম চর্চা করেন। খ নম্বরে, শালবন বিহারের বিবরণ দাও। শালবন বিহার 1500 বছরের পুরনো। এটি বর্গাকৃতির, প্রতিটি প্রান্তর প্রায় 550 ফুট লম্বা। এর ভেতরে 115টি ঘর আছে। ঘ নম্বর, ময়নামতি অঞ্চলে প্রাচীনকালের কি কি নিদর্শন আছে? বিহার, বৌদ্ধমূর্তি, মুদ্রা, অলঙ্কার, তামার পাত, হাড়ের হাতিয়ার ইত্যাদি নিদর্শন আছে। আনন্দ রাজার বাড়ির পরিচয় দাও। আনন্দ বিহার আয়তনে সবচেয়ে বড়। স্থায়ীভাবে একে আনন্দ রাজার বাড়ি বলা হয়। এর দেওয়াল পোড়ামাটির নকশা করা। ও নম্বর, টেরাকোটা কাকে বলে? পোড়ামাটির নকশার কাজকে টেরাকোটা বলা হয়। চ নম্বর, এইসব নমুনা সংগ্রহ অতীতের পরিচয় বহন করে, ব্যাখ্যা করো। এইসব নিদর্শন থেকে প্রাচীন মানুষের জীবনযাপন, সভ্যতা ও ইতিহাস সম্পর্কে জানা যায়। এখানে এই যে চ পর্যন্ত উত্তরগুলো তোমরা সুন্দর করে তোমাদের বইয়ে লিখে নিবে অথবা নোট করে নিবে। 3 নাম্বারটা দেখো, শব্দ সাজিয়ে বাক্য লিখি। কতে বলা হচ্ছে পুরাতন অঞ্চলে বিহার কয়েকটি পাওয়া ময়নামতি গেছে। এভাবে উল্টাপাল্টা করে শব্দগুলো দেওয়া আছে। এই শব্দগুলো দিয়ে আমরা সুন্দর করে বাক্য লিখব। প্রথমটা হলো, ময়নামতিতে পুরনো অঞ্চলে কয়েকটি বিহার পাওয়া গেছে। পরেরটা, ঘর শালবন ছিল 115টি। শালবন বিহারে 115টি ঘর ছিল। দেওয়ালে যায় নকশা, বিহারে পোড়ামাটি। তো এভাবে যদি আমরা লিখি, বিহারের দেওয়ালে বাইরে পোড়ামাটির নকশা দেখা যায়। ঘ নম্বরে, আকার মতো বর্গ বিহারটি, বিহারটি বর্গের মতো আকারের। ও নম্বর, খননের আগে মাটি সমেত পুরনো জিনিস উঠল। এরপরে হলো রাজার তামার, এটা যদি আমরা সুন্দর করে লিখি, তামার পাতে রাজার আদেশ লেখা আছে। 4 নাম্বারটি থেকে খেয়াল করো, দাগ টেনে মিল করি এবং বাক্যগুলো পুনরায় লিখি। কুমিল্লায় প্রাচীন সভ্যতায় অনুসন্ধানের কাজ শুরু হয়। এটি হবে 1950 সালে। ময়নামতি অঞ্চলে রাজত্ব করে অন্তত 30 জন রাজা। বর্গাকৃতির শালবন বিহারের প্রতি বর্গফুট, শালবন বিহারের প্রতি বর্গফুট ছিল 550। শালবন বিহারে আছে 115টি ঘর। আনন্দ বিহারের অপর নাম কি? আনন্দ রাজার বাড়ি। আনন্দ বিহারের একটি প্রান্ত ছিল 650 ফুট। এগুলো মনে রাখবে এবং এই লাইনগুলো এখানে সুন্দর করে তোমরা সিরিয়ালি লিখবে। তাও আমি তোমাদেরকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি। এখানের মধ্যে এইভাবে করে তোমরা চাইলে সুন্দর করে গুছিয়ে লিখে নিতে পারবে, যাতে দেখতে সুন্দর লাগে। 5 নম্বরে যেটি বলেছে, ঘটনাটি এখনকার, আগের, পরে তা লিখি। তাহলে এই ঘটনাটি কি আগের ঘটনা না এখনকার ঘটনা না পরের ঘটনা, এটা আমরা লিখব। এখানে এক রাজা বাস করতেন। তো বাস করতেন মানে আগে করতেন, তাহলে এই ঘটনাটা কি? এই ঘটনাটা হলো আগের। 2 নম্বরে, বাইরে বৃষ্টি পড়ছে, বাইরে বৃষ্টি পড়ছে, এখনো পড়তেছে, তাহলে এটা হলো এখনকার ঘটনা। এটা কিসের ঘটনা? এখনকার ঘটনা। আমরা যদি এগুলো এখানে লিখি এখনকার, আমরা এগুলোর উত্তর যদি দেখি তাহলে বাইরে বৃষ্টি পড়ছে, এটি এখনকার ঘটনা। এরপরে ঘ নম্বরে, শ্রমিকরা সেই দিন মাটি কাটছিল।
এটা হলো সেই দিন, মানে আগের ঘটনা। এটা কিসের ঘটনা? সেই দিন, আগে। মাটি খনন করলে আরো প্রাচীন নিদর্শন পাওয়া যাবে, তাহলে পরে পাওয়া যাবে, পরে যখন খুঁড়বে তখন পাওয়া যাবে। তাহলে এটি হলো পরের ঘটনা। বহু আগে পাথরের হাতিয়ার ব্যবহৃত হতো, তাহলে বহু আগে ব্যবহার হতো, বহু আগে, এটা আগের ঘটনা। এবারের ছুটিতে তিনি বইটি লিখে শেষ করবেন, তাহলে এটা পরের ঘটনা। এবারের ছুটিতে, ছুটি এখনো পায় নাই, পাবে। 1 নাম্বার, শিক্ষার্থীরা দল বেঁধে বিদ্যালয়ে যাচ্ছে, তাহলে এটা এখনকার ঘটনা, এখন যাচ্ছে বিদ্যালয়ে দল বেঁধে। শিক্ষার্থীরা এখন দল বেঁধে বিদ্যালয়ে যাচ্ছে, এটা এখনকার ঘটনা। এরপর দেখো 6 নাম্বার আমাদেরকে একটা ছবি দিয়েছে। ছবির মধ্যে আমরা দেখছি একটা শিশু, তার বাবার কোলে মা, মেয়ে, গরুরা ধান নিয়ে যাচ্ছে, একটা গাছ, কৃষক, এখানে কৃষকরা বিভিন্ন রকম কাজ করছে, ঘর বাড়ি, গ্রামীণ দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা নিয়ে আমরা এখন এই ছবির বিবরণীটা লিখব। ছবি দেখে বিবরণীটি আমরা লিখি। ছবিতে একটি গ্রামের দৃশ্য দেখা যায়। গ্রামের মানুষজন একসঙ্গে কাজ করছে। একটি গরুর গাড়িতে ধান বোঝাই করা হয়েছে। শিশুরা খেলছে ও কথা বলছে। চারদিকের গাছপালা, নদী ও ঘরবাড়ি দেখা যায়। ছবিটি গ্রামের শান্ত ও সুন্দর জীবনের পরিচয় দেয়। তো তোমরা এইভাবে করে সুন্দর করে এখানে লিখে নিবে। আমি চাইলে আরো বড় করে দিতে পারতাম, বড় করে দিলে তোমরা সেখানে লিখে আটাতে পারবে না, এটা তোমাদের জন্য একেবারে বেস্ট।